হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সৌজিত একাডেমি। আমাদের সঙ্গে আছে নিউ হস্টলার। জিলেট র্যাঙ্ক কত তোমার? 33। 33। তো সৌভিক দে। তো সৌভিক দে, তোমার পরিচয়টা দাও আর তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছো, ডিটেলস আমাদের স্টুডেন্টদের বলে দাও, ইন্ট্রোডাকশন। নমস্কার, আমার নাম সৌভিক দে। আমি আসছি হুগলি জেলার জাঙ্গিপাড়া গ্রাম থেকে, এবং ক্লাস 12-এ আমি আমার রশিদপুর গ্রাম থেকে আমার যা কি ক্লাস গ্রাম 12 নাম? রশিদপুর। রসিকপুর। আচ্ছা, ওখান থেকে ক্লাস 10-এর পর কি কি করেছিলে? 10-এর পর সায়েন্স ছিল কি না? 10-এর পর আমি সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল, কিন্তু তারপর আমি 12-এর পর আমি বিটেক করার খুবই ইচ্ছা, কিন্তু বিটেকে আমি তেমন চান্স পাইনি। এবং কত র্যাঙ্ক তারপর হয়েছিল ডব্লিউবিজিতে? ডব্লিউবিজয়তে প্রায় 29,000 মতন হয়েছে। 29,000 র্যাঙ্ক হয়েছিল। হ্যাঁ, তারপর কি ছিল যে আমাকে বিটেক করতে হবে? তারপর ইচ্ছে ছিল যে বিটেক করারই। হ্যাঁ। তারপর তারপর কিছু বন্ধুদের সাথে হুম জিজ্ঞাসা হুম। করলাম যে পলিটেকনিক বলেও কিছু আচ্ছা। হয়। হুম। তারপর সেখান থেকে আমরা ডিপ্লোমাতে ভর্তি হলাম। একটা এক্সাম হয় জেক্সপোতে, আমরা জেক্সপো দিলাম। জেক্সপো দিয়ে ঢুকেছিলে? জেক্সপো দিয়েছি, আর জেক্সপোতে প্রায় 400 মতন র্যাঙ্ক এসেছিল। 400 র্যাঙ্ক। আর সেখান থেকে এপিসি রয় পলিটেকনিকে চান্স পাওয়ার পর ফার্স্ট ইয়ারে মনে হলো যেন জব করি। তারপর সেকেন্ড ইয়ারে ইনিশিয়ালি কলেজে এসে ইনিশিয়ালি প্লেসমেন্ট কলেজে, দেখা যাচ্ছে ভালো। তারপর এবিসি তে তো ভালো প্লেসমেন্ট হয়। হ্যাঁ হ্যাঁ এপিসিতে হয়। আর সেকেন্ড ইয়ারে থেকে মনে হলো যেন বিটেকটাই আর কমপ্লিট করে দিই। হুম। তারপর সেকেন্ড ইয়ারে আমি তেমন জোর দিইনি বিটেকের ওপর। তারপর ফোর্থ সেম শেষ হওয়ার পর আমি স্যারের জানতে পারি যে শুভজিৎ একাডেমি হুম বলে হুম। এখানে জিলেটের প্রিপারেশন নেওয়া হয়। সেই অনুযায়ী আমি আগস্ট মাসে জানতে পেরেছিলে কোথা থেকে আমাদের জানতে একাডেমির কথা? আমি ইউটিউবে এনমিতে দেখতাম হুম যে এনমি সার্চ করে যে হুম জিলেটে কোথায় কি পড়ায় বা এ করে। তারপর কিছু বন্ধুরা সাথে কন্ট্যাক্ট করে আমি আপনার কাছে ভর্তি হই। হুম। এবং তারপর স্যারের কাছে আগস্ট মাসে প্রায় ভর্তি হওয়ার পর আমি 2024 আগস্ট। হ্যাঁ, হুম। তারপর পুরো প্রিপারেশন চালাই, অনলাইন ব্যাচ তাহলে ছিলাম। প্রিপারেশন তোমার তখন ব্যাচটা যে স্টার্ট হয়েছিল একদম প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ ইনিশিয়ালি। হ্যাঁ। তারপরে এই পুরো প্রিপারেশন জার্নিটা কি কি করেছিলে বা কিভাবে পড়াশোনা করেছিলে? তারপর স্যার যেমন পড়াতো, স্যারের পুরো প্রত্যেক দিনে ক্লাস করতাম, এবং ক্লাস শেষের পর স্যার যেগুলো টেস্ট নিত প্রথম দিকে দিতাম, এবং ঠিকঠাক মতন র্যাঙ্ক আসতো, প্রায় 18 কি 19 মতন আসতো 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 টপে? আর তারপর লেকচার গুলো কিভাবে দেখতে? লাইভ করতে কিছু না? লেকচার স্যার যেগুলো আমরা, মানে আমি ব্যাকলগ টাইম, তৈরি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ব্যাকলগ হয়েছিল? কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করার চেষ্টা কমপ্লিট করে করতাম। নিতে, যাতে আমাদের সঙ্গে সিনক্রোনাইজ থাকে। হুম হুম। আর লেকচার দেখার সময় তোমার কোনোদিন কিরকম মনে হয়েছে যে লেকচারটা বোরিং বা ইউজলেস? না স্যার, তেরকম কিছু মনে হয় না, কিন্তু কখনো কখনো মনে হয়েছিল যে একটু পরে দেখবো বা হুম কিছু হুম। এরকম something। ওই জিনিসটা তো আমাদের নেক্সট অন্য স্টুডেন্টদেরও হয়। হ্যাঁ আমি হ্যাঁ। ডিটেলসে জিজ্ঞেস করছি মানে তারা কি করে ওভারকাম করবে, যারা অনলাইনে পড়ছে, তাদের কি কি প্রবলেম ফেস হয় যে না আমার ভালো অনলাইনে লাগছে না? মাঝে মধ্যে যেহেতু ফোনে দেখছে, হুম হুম সেহেতু তার মনে হবে যে এখন রাখি, পরে আমরা জয়েন করব, হুম। স্যার কোথায় দেখতে পাচ্ছে। সেটা হ্যাঁ, হয়েছিল যে তুমি লাইভে ক্লাসে ঢুকেছো বাট 5 ঘন্টা টানা ক্লাস বলে সেটা তুমি খুবই কম, করোনি? মানে হয়তো তখন ইচ্ছা করতো না যে হুম। ক্লাসটা পরে করব, এই জন্য দেখতাম। আচ্ছা, ধীরে 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 কখন থেকে তুমি একটু সিরিয়াস হয়ে গেছো যে এবার আমাকে ভালো সিরিয়াস, র্যাঙ্ক করতে হবে? যখন ফিফথ সেম শেষ হয়, হুম। ফিফথ সেমের পর ইচ্ছা পুরো জিলেটের সিলেবাসটা ডিসেম্বর মান্থ। ডিসেম্বর মাসে, হুম জানুয়ারিতে, প্রায় ফেব্রুয়ারি শেষ দিক করে আমি হুম। জিলেটে পুরো সিলেবাস শেষ করব, এটা ইচ্ছে হ্যাঁ ছিল। কিন্তু এবার তারপর একটা হয় যে জিলেট হবে কি হবে না, সেই হ্যাঁ, ওখান ব্যাপারে থেকে আনসার্টেনিটি শুরু হয়েছে। আনসার্টেনটি চলে আসে। এবার স্যার তাছাড়াও অনেক কিছু আপনি শিখিয়েছেন, মানে হুম। যেমন কিছু কিছু বলো। সিলেবাসের বাইরে ছিল, হুম। যেমন অর্গানিকের অনেক কিছু পড়িয়েছেন। এবার তাছাড়াও এফটিপিলি অনেক কিছু হুম। স্যার পড়িয়েছেন এক্সট্রা। ওই ফিজিক্স বা ম্যাথে ম্যাথে তো অনেক চ্যাপ্টার গুলো ঠিকঠাক ছিল না। আর হুম সেইগুলো পড়ানো হয়েছিল, যেরকম কোঅর্ডিনেট কনিক। হুম ওখানে শুধু লেখা আছে কোঅর্ডিনেট অ্যান্ড 2D। হুম। ওখানে কোথাও লেখা নেই স্পেশাল ভাবে প্যারাবোলা, প্যারাবোলা, ইলিপস, ইলিপস এগুলো। হাইপারবোলা, ওইগুলো সব হয়েছিল হুম, ক্লাসে? ওগুলো স্যার আপনি করিয়েছিলেন। হুম। সার্কেল থেকে আর কটা কোশ্চেন আপনার এসেছে? প্রিভিয়াস 3টে মনে ইয়ারে হয়। যে লাইভ লেকচার ছিল ওগুলো দেখেছিলাম, আর মক টেস্টগুলো ফলো করেছিলাম প্রিভিয়াস ইয়ারে, যেগুলো আগের রেকর্ডেড ফরম্যাটটাও রেকর্ডের থাকে। ফরম্যাট যেগুলো হ্যাঁ। সেগুলো। তো দুটো ফরম্যাটই থাকে, লাইভ একটা, রেকর্ডেড ফরম্যাট। রেকর্ডেড। রেকর্ডেড থাকে লাস্ট ইয়ারে। তো ওইটা দেখে তোমার তাড়াতাড়ি সিলেবাস কভার হয়ে যাবে। সিলেবাস কভার করেছি।
তো এবার এই প্রিপারেশন হলো এই লাস্টের দিকে, যখন ওই জুন জুলাইয়ের পুরো একদম ডিসাইড হয়ে গেছিল যে এক্সাম হবেই না, না, তো ওই টাইমটা তুমি নিজেকে কি করেছিলে, কিভাবে, ওই কি টাইমটা ক্ষতি হয়েছে ওটাতে ক্ষতি তোমার? আমার বলতে আমার গভর্নমেন্টদেরও তোমার জানানো উচিত যে ওই টাইমটা আমাদের স্টুডেন্টদের কতটা এফেক্ট করে। আমার প্রায় 2 মাস মতন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, প্রায় ওইটা মতন। ওখান থেকে তারপর আর তুমি মানে প্লেসমেন্টও বসনি? না, প্লেসমেন্ট আমি একটাতেও বসিনি একটা বসনি, আর তোমার শিওর ছিল যে আমি বিটেক বিটেক, করার। এবার বিটেক বলছি হবে না, হ্যাঁ, বিটেক হবে না তা তখন, মানসিক ভাবে তো সেমিস্টার নম্বরে হচ্ছে ভর্তি হবে, তখন ভর্তি হয়। এটা করেছিল। এবার তারপর 2 মাস পর যখন বিটেক হবে মানে জিলেট হবে, হুম, এটা কনফার্ম হলো। কনফার্ম হলো, তখন টানা পড়তে শুরু করলাম। তখন আর কত ঘন্টা করে পড়তে? তখন প্রায় হবে 9 ঘন্টা মতন হবে, 9 ঘন্টা? প্লাস আপনার মক টেস্ট এগুলো করতাম। মক টেস্টে মার্কস কত হতো? এখন তোমার এসছে 42 পয়েন্ট। 35-37 মতন আসতো। আচ্ছা, তো আমাদের স্টুডেন্টরা আছে নেক্সট, ওর যদি আমরা দেখি 42.7498, সবাই দেখতে পাচ্ছ, মেরিট র্যাঙ্ক জিএমআর 33, ওবিসি এ র্যাঙ্ক আবার 6 আছে। তো এই যে মার্কসটা এসছে, এই মার্কসটা কি তুমি মক টেস্টে অ্যাচিভ করতে পারতে, বা এর কাছাকাছি কোনো মক টেস্টে গেছে? এভারেজ কত মার্কস আসতো মক টেস্টে? এভারেজ আসতো স্যার 37-38 এরকম। 37-38 আসতো। তো আমাদের যে স্টুডেন্টরা আছে, তো তাদের এক্সামও এরকম মার্কস আছে, তাদের ডিমোটিভেট হওয়া উচিত না? না, যেন অ্যাকচুয়াল এক্সাম আমাদের মক স্যার টেস্ট, স্যার যেরকম আপনি যেমন করান তার থেকে অনেক সোজা কোশ্চেনই আসে এক্সাম হলে এক্সাম হলে, এক্সপিরিয়েন্সটা ইজি ছিল। ইজি ছিল। আচ্ছা, এখানে যে টাফ মক টেস্ট গুলো দিয়েছো, ওটা থেকে এক্সাম হলে গিয়ে দেখলে যে মোটামুটি পেপারটা, মোটামুটি ইজি ছিল। হ্যাঁ, এরকম তোমার কতটা মনে হয় যে প্যাটার্ন কত ম্যাচ করেছে? প্যাটার্ন প্রায় স্যার 80% প্রায় এইটি ম্যাচ হবে। পার্সেন্ট প্যাটার্ন ম্যাচ করেছে, ওখানে হুম। তোমার স্ট্রাগল করতে না, হয়নি না, না, যে এই কোশ্চেনটা একদম স্যার আউট অফ যেগুলো বক্স। ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো করিয়েছেন ওগুলো প্রায় অনেকটাই এসেছে। এক্স্যাক্টলি, অনেক কিছু এক্স্যাক্টলি। দেখো, একটা কোশ্চেন ছিল তোমার, লেস পিএইচ ভ্যালু Na2CO3, ওটা লাস্ট হ্যাঁ, Na2CO3, হ্যাঁ, এক্সাক্ট ওটাই। কোশ্চেনটা 25 নম্বর বা 24 নম্বর, দুটো মক টেস্টের মধ্যে কোনোটাই ছিল, ওই কোশ্চেনটা ডাইরেক্ট দিয়ে দিয়েছে, হুম। এরকম পুরো এক্সাক্ট কোশ্চেনও তো তোমার কমন এসছে। হুম। আহ, একটা স্যার এতে কি মানে 8:9 দিয়ে কি একটা অ্যান্সার এসেছিল, হুম, ওটা আমার ঠিক মাথায় আসছে না। 8:9 এর একটা কোশ্চেন ছিল, বুঝতে পেরেছি ওটা। প্লাস আর একটা ছিল তোমাদের, ওই যে ইয়াংস মডুলাসের যে গ্রাফটা, ইয়ং মডুলাস হ্যাঁ, গ্রাফ। অ্যাঙ্গেলের ওই হ্যাঁ, কোশ্চেন আমার 3-4 বার দিয়েছিলাম। তো তোমার পুরো আমাদের একাডেমি সম্বন্ধে ফাইনাল যদি সামারাইজ তোমাকে এক্সপিরিয়েন্স শেয়ার করতে হয়, কি বলবে, জার্নিটা কিরকম ছিল? স্যারের কাছে পড়ে আমি যে র্যাঙ্কটা করতে পেরেছি 33, হয়তো নিজে থেকে করলে হয়তো সেটা 200-র ওপর চলে যেত। এবার স্যার যেগুলো পড়ান সেগুলো খুব ভালো করে মন দিয়ে করতে হবে, এবং মক টেস্টগুলো স্যারের পুরোপুরি ফলো করতে হবে, পুরোপুরি ফলো করলে আরো ভালো র্যাঙ্ক হওয়া যেতে পারে। তোমার এক্সাম হলের কিছু মিস্টেক, সিলি মিস্টেক, তোমার পুরো প্রিপারেশন জার্নিতে কিছু মিস্টেক যদি থাকে সেটা আমাদের শেয়ার করো। আমার সিলি মিস্টেক বলতে আমার স্যার এক্সাম হলে হয়েছিল, হুম, যেগুলো খুব, যেমন সিম্পল ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল, প্রায় অনেক তাড়াহুড়ো করতে হুম। গিয়ে কিছু কিছু ফিজিক্সেরই বেশিরভাগ ভুল গেছিল। আর তেমন বলতে টাইমের একটা অভাব আছে, 2 ঘন্টার মধ্যে হুম, 120টা হুম, হুম। কোশ্চেন করতে হবে। এক্সাম হলে তুমি বুঝতে পেরেছো, হ্যাঁ, তুমি তো এক্সাম। অফলাইন মক টেস্ট তো দেওনি ঠিকঠাক হ্যাঁ, সেইভাবে, ওএমআর করার, ওএমআর অফলাইনে প্র্যাকটিস ছিল না। ওএমআর প্র্যাকটিস ছিল না। হুম, ওটা কিন্তু দরকার খুব। হুম। তো নেক্সট ইয়ার যারা আছো ওএমআর প্র্যাকটিস করো, না হলে এক্সামে 2 ঘন্টা কি করে কেটে যাবে তুমি বুঝতে পারবে না। এই শুরু হলো সঙ্গে 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 2 ঘন্টা হয়ে যাচ্ছে, বুঝতে পারবে না। আর এক্সামের কোশ্চেন অ্যাটেম্পের অর্ডার কি ছিল, কোনটা আগে করেছিলে কোনটা পরে আমার করেছিলে? ফার্স্ট প্রায়োরিটি ছিল স্যার ফিজিক্স আর কেমিস্ট্রি করা, হুম, আর আমি ওটাই করেছিলাম। পরে করেছিলে। ওইটা করার পর যখন আমি ম্যাথ ধরলাম, ম্যাথে পেপার একটু টাফ এসেছিল, হুম, হুম, আর ম্যাথে কিছু কিছু করার আমি টাইমও পাইনি হুম। লাস্টের দিকে, সেটা আমার প্রবলেম করেছে 5-6 নম্বর মতন। 5 নম্বর হয়নি? না, কেন হয়নি? টাইমের জন্য? টাইমের জন্য কিছুটা, আর কিছুটা সিলি মিস্টেক হয়েছে। সিলি মিস্টেক হয়েছিল। আর এই এক্সাম হলে তুমি অ্যাটেম্প টোটাল কত মার্কস করেছিলে, এনি আইডিয়া? মানে এই মার্কসটা পেতে গিয়ে তুমি এক্সামে কত মার্কসের অ্যাটেম্প করেছো? অ্যারাউন্ড 60 মতো। 60 মতো অ্যাটেম্প করেছো, তার মানে 18 মার্কস খেয়ে নিয়েছি, হুম। ইঁদুরে খেয়ে নিয়েছে। কিছুটা কেটেছে, কিছুটা নেগেটিভ মার্ক এসেছে। নেগেটিভ মার্কে গেছে। তো যাই হোক, ফিউচার প্ল্যান কি আছে, আর কি ডিপার্টমেন্ট নিতে চাইছো যাদবপুর ইউনিভার্সিটিতে? যাদবপুর ইউনিভার্সিটিতে আমার ইসি নেওয়ার ইচ্ছা আছে।
হুম এবার এই র্যাঙ্কে ইসি বা ইসি হয়ে যাওয়ার কথা। হুম আর 33 র্যাঙ্ক লাস্ট ইয়ারে এই র্যাঙ্কে হয়ে গেছিল ইলেকট্রনিক্স। দেখা যাক এবার কি হয়। তোমার কাছে আর কি অপশন রাখতে পারো ইলেকট্রনিক্স বাদ দিয়ে? ইলেকট্রনিক্স বাদ দিয়ে সিএসসি আইটি, সিএসসি আইটি, ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক্স। ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনিক্স। আশা করি ইলেকট্রনিক্স হয়ে যাবে, লাস্ট ইয়ারে তো হয়ে গিয়েছিল। তো ওবিসি তোমার 6 আছে, তো আরামসে হয়ে যাবে। তুমি 33তে I2 পেয়ে যাবে, ইলেকট্রনিক্সও পেয়ে যাবে। দেখা যাক। তো অল দ্য বেস্ট, তোমরা ভালো করে পড়াশোনা করো। দাদাদের মতো নেক্সট ইয়ার তোমরা আসো। এপিসি স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্সে ছিল তো। কম্পিউটার সায়েন্স থেকে এখন ওর কাছে অপশন আছে অনেকগুলো ডিপার্টমেন্টে যাওয়ার। ও চাইলে হয়তো I2 পেয়ে যেতে পারে বা সিএসইউ পেতে পারে। আমরা দেখি দাদা কি পাচ্ছে। দাদার যে কলেজ আসবে বা ডিপার্টমেন্ট আসবে, আমরা নেক্সট সেলিব্রেশন যে ভিডিওতে আনবো, সেখানে সমস্ত স্টুডেন্টের কোন ডিপার্টমেন্ট হলো বা কোন কলেজে হলো সেটা নিয়ে ডিসকাস করবো। ওকে, অল দ্য বেস্ট, টাটা। এটা হচ্ছে জিলেট 2025 টপ সাকসেসফুল স্টুডেন্ট যারা যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। 1 থেকে 40, 44, অলমোস্ট 44 প্লাস স্টুডেন্ট, 43, 44 স্টুডেন্ট। আরও অনেক স্টুডেন্ট আছে যাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছি, বা ডিপার্টমেন্টগুলো এখনো ক্লিয়ার আসেনি, রাউন্ড 2 হয়ে গেছে। তো এই সমস্ত স্টুডেন্ট, আমরা যদি 43 প্লাস স্টুডেন্ট, আমরা ডব্লিউবিজেই তো দেখেছি, ডব্লিউবিজেই এক্সাম যেটা হয়েছে, তোমাদের ডব্লিউবিজেই রেজাল্টটা অলরেডি অনেক আগে পাবলিশ হয়ে গেছে, প্লাস অনেক স্টুডেন্টে আমাদের কাছে ইনফরমেশন ছিল। তো 2025-এর 44 স্টুডেন্ট, লগভগ 42-44 স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি প্লাস এনআইটি, আইআইটি, এখানেও দেখতে পারো আইএসটি শিবপুর 1, 2, 3, 4, 5, 6, 7, লগভগ 50 স্টুডেন্ট আছে যারা একদম টপ ক্লাস গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছিল। সেটা হচ্ছে ডব্লিউবিজির উপর বেস করে 2025 ব্যাচের। 2025 ব্যাচের জিলেট এক্সাম হলো। জিলেট এক্সামে তোমরা দেখতে পারবে যে অলমোস্ট 44 স্টুডেন্ট যাদবপুরে অ্যাডমিশন নিয়েছে। এখানে আমরা পুরো ডিটেলসে ডিসকাশন করব কারা কোন ডিপার্টমেন্ট নিয়েছে। তোমরা অরা অফ সুজিত একাডেমি এইভাবে বুঝতে পারবে, একটা সিঙ্গেল সেন্টার থেকে, একটা সিঙ্গেল সেন্টার, আমি বড় ইনস্টিটিউটে পড়েছি, তো সিঙ্গেল সেন্টার থেকে এত স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়েছে, এটা নট এ জোকস। হ্যাঁ, এবার আমরা দেখাচ্ছি জিলেট 2025 ব্যাচের কি হলো। জিলেট 2025 ব্যাচের টপ 20-র মধ্যে আমরা দেখাতে পারবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12, 13, 15, 16, 18, 19, এইগুলো সমস্ত র্যাঙ্ক। এটা আন্ডার 20তে লগভগ 13 জন স্টুডেন্ট আছে। তো এই 13 স্টুডেন্টদের ডিটেলস আমরা ডিসকাস করব। আমাদের যদি ইতিহাস দেখতে চাই 2022-23 থেকে, 23-এর স্টুডেন্ট ছিল টপ 10-এ 4 জন, টপ 10-এ 6 জন, আর এখন আছে আমাদের টপ 20-তে অলমোস্ট 13 জন স্টুডেন্ট আছে, 13 জন স্টুডেন্ট। এবার এরা যে সব কলেজে পেয়েছে বা কোন কোন ডিপার্টমেন্ট পেয়েছে সেটা আমরা ডিসকাস করে নিই। 2025-এর আমরা যদি টোটাল স্টুডেন্টের কথা বলি যারা গভর্নমেন্ট কলেজে পেয়েছে, তার ডিটেলস এখানে দেওয়া আছে। এটা আমি জুম করে দেখাচ্ছি। 2025 গভর্নমেন্ট কলেজ যারা পেয়েছে, তো অনেক স্টুডেন্টের ডেটা এখন আমাদের কাছে পৌঁছয়নি। বাকি যাদের ডেটা আছে তাদের দেখতে পারবে, তাদের র্যাঙ্ক, ডিপার্টমেন্ট, কলেজ এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। 1, 2, 3, 4, 6, 7, 8, 12, 15 সমস্ত র্যাঙ্ক দেওয়া আছে। তো আমরা যদি টোটাল স্টুডেন্টের কথা বলি, এখানে র্যান্ডমলি যাদবপুর ইউনিভার্সিটি উপরে আছে, নিচে আছে, এটা প্রপার ওয়েতে সাজানো আছে। আমরা যদি একদম নিচে চলে যাই, 121 জন স্টুডেন্ট আছে, 121 স্টুডেন্ট আছে, তারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছে। 121 জন স্টুডেন্ট যারা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিয়েছে। এবার তাদের মধ্যে আমরা যদি যাদবপুর ইউনিভার্সিটির কথা বলি, এবার যাদবপুর ইউনিভার্সিটির ব্যাপারটা কি হয়েছে বলে দিচ্ছি। যাদবপুর ইউনিভার্সিটি 2023-এ জিলেটের জন্য জেইউতে 2023-এ জিলেটের থ্রুতে সিট দেওয়া হয়েছিল 178 অলমোস্ট 178-এর কাছাকাছি। জিলেট 2024-এ এই সিটটা কমে হয়েছিল অ্যাপ্রক্স 138 বা 140। জেইউতে সিট এবার আরো কমে গেছে, 2025 120 অ্যাপ্রক্স, 120টা সিট ছিল যাদবপুরে টোটাল। জিলেটের থ্রু অ্যাডমিশন টোটাল সিট কটা ছিল? 120টা। 2023-এ আমাদের এই 178টা স্টুডেন্ট যারা সিট ছিল, তার মধ্যে আমাদের ইনস্টিটিউট থেকে 22 জন অ্যাডমিশন নিয়েছিল, 22-23। 2024 138টা সিট ছিল, সেখানে আমাদের স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়েছিল, 33 স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়েছিল। তুমি এর পার্সেন্টেজ দেখতে পারো, এটা অলমোস্ট 10
টু 12%। এটা তুমি যদি দেখো এটা লগভগ 20%-এর কাছাকাছি। এবার 120 স্টুডেন্টের মধ্যে এবছর অ্যাডমিশন নিয়েছে 44 স্টুডেন্ট। তার মানে তুমি পার্সেন্টেজ দেখবে অলমোস্ট 40% স্টুডেন্ট আছে। সিট কমে গেছে বাট আমাদের স্টুডেন্টদের সিলেকশন নাম্বার বেড়ে গেছে। তার মানে এখানে আমরা যথেষ্ট স্টুডেন্টদের উপর হার্ডওয়ার্ক করি, বা নতুনভাবে কীভাবে আরও বেটারভাবে পড়ানো যায়, আরও বেটার কোয়ালিটি দেওয়া হয়, প্রত্যেকটা বছরের পর বছর কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা হয়।